হঠাৎ দরজা খুলে অন্তু বলল, এই দেখ অমল, সেই পাখিটা ধরেছি। অমল তখন এক মনে বসে খাঁচা বানাচ্ছিল। অন্তুকে দেখে ওর মুখ দুঃখে সাদা হয়ে গেল। ফ্যাকাশে গলায় বললে, তুই ধরে ফেললি অন্তু, শুধু শুধু আমি এত কষ্ট করে খাঁচা বানালুম। অন্তু মুঠো করে পাখিটার দুটো ডানা চেপে ধরেছে। আনন্দে ওর চোখ দুটো দুটুকরো রোদ্দুরের মতো চকচক করছে। আজ ওদের স্কুল ছুটি। গ্রামে কে যেন একজন মস্ত বড় মানুষ এসেছে, সেই জন্য সারা দুপুর বাগানে ঘুরে এ গাছ সে গাছের মগডালে চড়ে অতি কষ্টে ধরেছে পাখিটাকে। অমল পাখিটা ধরবার চেষ্টা করেনি, আগে বসে বসে খাঁচা বানিয়েছে। যদিও পাখিটা প্রথম অমলই দেখেছিল। এটা কি পাখি রে? অন্তু জিজ্ঞাসা করল। জানি না। আমাকে পাখিটা দিবি? ইস, কত কষ্ট করে ধরেছি। আর অমল অবাক হয়ে তাকিয়ে রইল পাখিটার দিকে। দূর থেকে দেখে খুব ভালো লেগেছিল, কিন্তু পাখিটা যে এত সুন্দর সে ভাবতেই পারেনি। দুধের মতো সাদা রং, ঘুঘু পাখির চেয়ে একটু বড়, পায়রার চেয়ে একটু ছোট, টিয়া পাখির মতো দীর্ঘ বাঁকানো লাল ঠোঁট। পাখিটা যেন ভয় পেয়ে অবাক হয়ে গেছে। অমল এত সুন্দর পাখি আগে কখনো দেখেনি। দে ভাই অন্তু পাখিটা আমাকে, অমল মিনতি করল। তার বদলে তুই যা চাস দেব। আমার জলছবির খাতাটা নিবি, কিংবা 1 ডজন কাচের গুলি, নয়তো রোদ্দুরের চশমাটা? না, চাই না, পাখি দেব না, অন্তু সোজা জবাব দিয়ে দিল। কিন্তু তোর তো খাঁচা নেই, তুই কোথায় রাখবি? যেখানে ইচ্ছে। আমি কি তোর মতো পাখি না ধরেই খাঁচা বানাবো? আচ্ছা, পাখিটা একবার ধরতে দে। অমল কাছে এসে পাখিটার গায়ে হাত দিল। অমনি পাখিটা ছটফট করে উঠতেই অন্তুর হাত ছেড়ে গেল। সঙ্গে সঙ্গে সেই সাদা পাখি আনন্দে একবার সারা ঘরটা ঘুরে জানলা দিয়ে টুপ করে বেরিয়ে গেল। প্রথমে দুজনেই চমকে গিয়েছিল। তারপর অমল আর অন্তু ছুটে বাইরে বেরিয়ে এলো ঘর থেকে। রান্নাঘরের চালে বসেছে, সেখান থেকে তেঁতুল গাছের মাথায়, তারপর ফুরফুর করে উড়ে অনেক অনেক দূরে চলে গেল। ছুট 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 ওরা দুজনে ছুটল পাখির পিছু পিছু। পাখি উঠতে উঠতে এলো ছোট খালটার পাড়ে। তারপর কয়েকটা অদ্ভুত ডাক ডেকে চক্কর দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ চলে গেল খালের মাঝখানে। সেখানে একটা বজরা নৌকো ছিল। পাখিটা তার জালনা দিয়ে সোজা ভিতরে ঢুকে গেল। অমল আর অন্তু খালের পাড়ে দাঁড়িয়ে রইল বজরাটার দিকে তাকিয়ে। বজরা নৌকো একরকম ছোটখাটো বাড়ির মতো। তার ঘর আছে, ছাদ, বারান্দা সব আছে। এ বজরাটা কার ওরা জানে না, গ্রামে নতুন এসেছে। তোর জন্যই আমার পাখিটা উড়ে গেল। পাখিটা তোর কি? আমার। আমি তো পাখিটা আগে দেখেছি। তাছাড়া আমি ওর জন্য খাঁচা বানিয়েছি। তুই কি করেছিস ওর জন্য? কষ্ট করে গাছে উঠে ধরল কে? তুই ধরতে পারতিস? শেষের প্রশ্নে অমল একটু দমে গেল। ও গাছে উঠতে পারে না, গাছে ওঠা বারণ। গত বছর ওর খুব কঠিন অসুখ হয়েছিল। দুপুরবেলা চারিদিকে নিঝুম, কোথাও জনমানুষ নেই। বজরাটা নিস্তব্ধ। মাঝে মাঝে একটা মাছরাঙা পাখি ছুপছুপ করে জলে ডুব দিচ্ছে। চল, ওই বজরাটায় যাবি? অন্তু বলল। চল। দুজনে জামা খুলে ঝাঁপিয়ে পড়ল। অন্তু খুব ভালো সাঁতার জানে, অমলও একেবারে খারাপ জানে না। শান্ত জল ভেঙে ছুপছুপ করে ওরা এগোতে লাগলো। ভারী সুন্দর দেখালো জলের মধ্যে ওদের কচি শরীর। নীল আকাশ সকৌতুকে ওদের দেখতে লাগলো। বজরা নৌকোতে উঠে দুজনে চুপি চুপি গায়ের জল নিংড়ে নিল। একটু ভয় ভয় করতে লাগলো ওদের। কি করবে, কাকে ডাকবে এখন? এই সময় হঠাৎ একটা ঘরের দরজা খুলে গেল। একজন দীর্ঘ সৌম্য প্রায় বৃদ্ধ বেরিয়ে এসে বললেন, এসো, ভিতরে এসো, বাইরে দাঁড়িয়ে কেন?
ভয় পেয়ে চমকে উঠল অন্তু আর অমল। অন্তু ফিসফিস করে বলল, রাজাবাবু, এই সেই রাজাবাবু, চলে আয়। তারপর ছপাং করে লাফিয়ে পড়ল জলে, প্রাণপণে পাড়ে উঠে ছুটে অদৃশ্য হয়ে গেল। অমল কি করবে ভেবে পেল না। অত বড় একজন লোকের সামনে জলে ঝাঁপিয়ে পড়তে ওর কেমন লজ্জা করল, তাই চুপ করে দাঁড়িয়ে রইল। সেই সৌম্য বৃদ্ধ অবাক হয়ে তাকিয়ে দেখলেন অন্তুকে। তারপর অমলের দিকে তাকিয়ে বললেন, এসো, ভেতরে এসো। হাত ধরে অমলকে নিয়ে গেলেন ঘরের মধ্যে। বৃদ্ধের মুখে সাদা দাড়ি, পা পর্যন্ত ঝুলানো একটা আলখাল্লা পরা। ঘরটা সুন্দর সাজানো। জালনার দুপাশে একটা ছোট টেবিল, সেখানে পিতলের প্রদীপদান, দোয়াত কলম, একটা কাগজে কি যেন কয়েক লাইন লেখা। আর সবচেয়ে আশ্চর্য, ঘরের কোণে একটা বেতের চেয়ারের মাথায় সেই সাদা পাখিটা। ওই তো সেই পাখিটা! হঠাৎ অমল বলে উঠল, তুমি বুঝি ওটাকে ধরতে চেয়েছিলে? হ্যাঁ। কিন্তু ওকে তো ধরা যায় না, ও এমনি উড়ে উড়ে বেড়ায়। কিন্তু আমি যে ওর জন্য খাঁচা বানালুম। তা বেশ করেছ, সে খাঁচায় পাখি রাখবার দরকার নেই। খাঁচার মধ্যে মনে মনে পাখিটাকে কল্পনা করে নিও। সে কল্পনার পাখি দেখবে কেমন গান করবে, ডাকবে। আসল পাখিটা উড়ে বেড়াক আকাশের বিরাট মাঠে। কেমন? অমল মাথা নাড়ল। সব কথা সে ঠিক বুঝতে পারল না, কিন্তু তার ভালো লাগলো। তোমার নাম কি? আমার নাম অমল। বাহ, ভারী সুন্দর নাম। আপনি কে? আপনি কি রাজাবাবু? আপনার জন্যই কি আজ আমাদের স্কুল ছুটি? না, আমি রাজাবাবু নই, আমি তোমাদেরই লোক। আপনার নাম কি? আমার নাম তোমার মতো অত সুন্দর নয়। আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এই শুনে অমলের চোখ কপালে উঠবার উপক্রম। আপনি তো সেই! আপনার জন্যই তো বাবা দুদিন ধরে জমিদার বাবু আসবেন, জমিদার বাবু আসবেন বলে একেবারে ব্যস্ত হয়ে উঠেছিলেন। না অমল, আমি রাজাবাবু নই, আমি তোমার বন্ধু। আপনি আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে কবিতাটা লিখেছেন? আর সেই ভূতের মতো চেহারা যেমন পঞ্চনদীর তীরে, ভগবান তুমি যুগে যুগে দূত, সব আপনার লেখা? হ্যাঁ, তোমার ভালো লাগে? আমি সব পড়েছি, আমার কাছে যা আছে। কিন্তু আর নেই, আর পড়তে পাই না। আর লেখেননি? অনেক লিখেছি, অনেক। সেসব বড় হয়ে পড়বে। আচ্ছা, তোমার জন্য আরেকটা নতুন লিখব। এমন সময় বাইরে একটা গলার আওয়াজ শোনা গেল। কর্তা বাবা আছেন নাকি? রবীন্দ্রনাথ বললেন, বসো অমল, দেখে আসি কে এসেছে। তিনি বাইরে এলেন। বাইরে একজন লোক হাত জোর করে দাঁড়িয়ে আছে, নায়েবের ভাই লোচন দাস ঘোষ। সে রবীন্দ্রনাথকে প্রণাম করল। কি খবর লোচন? আগে আমার ছেলেটা নাকি এখানে এসেছে। অমল তোমার ছেলে? ভারী সুশ্রী ছেলেটি। বাবার গলা শুনে অমল বাইরে বেরিয়ে এলো। এখন তার আর ভয় নেই। এই সময় সেই সাদা পাখিটা ঝটপট করে জানলা দিয়ে বেরিয়ে কোন দিকে উড়ে গেল। অমল সেই দিকে তাকিয়ে একটা ছোট নিঃশ্বাস ফেলল। যাও অমল, বাবার সঙ্গে যাও, আবার এলে তোমার সঙ্গে দেখা হবে। কিন্তু আমার সেই নতুন বই? সেই বই লেখা হলে তোমাকে চিঠি লিখব। অমল চলে গেল। তারপর থেকে তার দিন কাটতে লাগলো অন্যরকম ভাবে। যার নামে গ্রামের সকলের মাথা শ্রদ্ধায় নিচু হয়ে যায়, তিনি অমলের বন্ধু। তিনি অমলকে চিঠি লিখবেন বলেছেন। অন্তু যখন খেলায় ফার্স্ট হয়, তখন অমলের অন্তুকে একটুও হিংসে হয় না।
অন্তুর তো তার মতো কোনো বন্ধু নেই। তারপর নানান দেশ বিদেশ ঘুরে লোকজন দেখে রবীন্দ্রনাথ আবার এলেন শিলাইদহের সেই ছোট্ট গ্রামে। গ্রামের লোকজন সকলে এসে তাকে প্রণাম জানিয়ে গেল। অমলের কথা তার মনেই পড়ল না। হঠাৎ একদিন সকালবেলা তার সেই বজ্রা নৌকোর গুলুয়ে সেই সাদা পাখিটাকে দেখলেন। সঙ্গে সঙ্গে তার মনে পড়ল সেই ছেলেটির কথা, যে একটা খাঁচা বানিয়েছিল পাখিটার জন্য। ব্যস্ত হয়ে তিনি নায়েবকে ডেকে তার ভাইয়ের ছেলের খোঁজ করলেন। শুনলেন অমলের খুব অসুখ, 2 মাস ধরে ভুগছে, বাঁচে কি মরে ঠিক নেই। বিচলিত হয়ে তিনি বললেন, আমি অমলকে দেখতে যাব। গ্রামের পথ দিয়ে রবীন্দ্রনাথ হেঁটে চলেছেন, সঙ্গে বেশি লোকজন আনেননি। এক জায়গায় দেখলেন একটি সুন্দর ছোট্ট মেয়ে শেফালি ফুল তুলছে। মেয়েটা লাল রঙের শাড়ি পরেছে, ফর্সা রং, তাকেও একটা শেফালি ফুলের মতোই দেখাচ্ছে। তোমার নাম কি? আমার নাম সুধা। তুমি অমলকে চেনো? হ্যাঁ। মেয়েটি সুর করে উত্তর দিল। একটু থেমে নিচের দিকে চেয়ে বললে, তার যে খুব অসুখ। রবীন্দ্রনাথ তাড়াতাড়ি আবার চললেন। বাড়ির উত্তরের ঘরে অমল শুয়ে আছে। তাকে ঘিরে ডাক্তার, কবিরাজ, আত্মীয়, অমলের বৃদ্ধ ঠাকুরদা। কি শীর্ণ চেহারা হয়েছে অমলের, চেনাই যায় না প্রায়। তাকে দেখেই অমলের চোখ ছলছল করে উঠল। ক্ষীণ গলায় বলল, আপনি এসেছেন? হ্যাঁ অমল, আমি এসেছি, তোমার কোনো ভয় নেই। তারপর রবীন্দ্রনাথ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। কি বলবেন ভেবে পেলেন না। তার মতো কথার জাদুকরও কথা হারিয়ে ফেললেন। একটুক্ষণ চেয়ে থেকে বললেন, আমি খবর এনেছি, তোমার সঙ্গে রাজার দেখা হবে। রাজা? হ্যাঁ অমল, আমি তোমার বন্ধু। তোমার সঙ্গে এক মহান রাজার দেখা হবে, যাকে আমরা পর্যন্ত দেখতে পাইনি। আমার চিঠি? আমাকে চিঠি লিখলেন না? ওই দেখো, স্বয়ং রাজা তোমাকে চিঠি লিখেছেন। রবীন্দ্রনাথ আঙুল দিয়ে জানলার দিকে দেখালেন। অমল তাকিয়ে দেখল, সকলে দেখল। জানলা দিয়ে বর্ষার মতো রোদ্দুরের শিখা পড়েছে, আর সেই জানলার শিকে সেই সাদা পাখিটা বসে আছে। কি আশ্চর্য পাখি, ঠিক এসে অমলের জানলায় বসেছে। ঘরের কোণে অমলের তৈরি খাঁচাটা এখনো আছে। অমল এক দৃষ্টে সেই পাখিটার দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে বলল, আমার ঘুম পাচ্ছে। রবীন্দ্রনাথ হাত দিয়ে চোখ ঢেকে ঘর থেকে বেরিয়ে গেলেন। তারপর হন হন করে বজরার দিকে ফিরে চললেন, যেন তিনি ভীষণ ব্যস্ত, তার আর সময় নেই। তাকে এক্ষুনি গিয়ে অমলের জন্য একটা বই লিখতে হবে।